আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পর্ব। তবে যারা আমার এই চক্রবৃদ্ধি সুদের প্রথম ভিডিওটি দেখোনি তারা আগে ওটা দেখে নেবে, তারপর যদি তোমরা এটা দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো আগের দিন যেটা আমরা বলেছিলাম যে পি টাকা যদি জমা রাখা হয়, পি টাকা যদি জমা রাখা হয় টি বছরের জন্য R% চক্রবৃদ্ধি হারে, সেক্ষেত্রে আমাদের টি বছর পর সুদে আসলে যে টাকাটা হবে সেটা হচ্ছে পি ইন্টু 1+R/100 এই যে ফর্মুলাটা, এটা আমরা কিন্তু প্রমাণও করেছি, তার থেকে দু একটা অঙ্কও কিন্তু আমরা করেছিলাম। ঠিক আছে, তো এখন যে ব্যাপারটা হচ্ছে এই যে পি ইন্টু 1+R/100 এই যে ফর্মুলাটা, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা ছিল যে এই যে R% হারে যে সুদটা দেওয়া হচ্ছে, এই সুদটা কিন্তু বছরে একবার হিসাবে আমাদের কিন্তু ক্যালকুলেশনটা করে এই ফর্মুলাটাকে আমরা পেয়েছিলাম। কিন্তু এমনও তো হতে পারে, যদি এমন শর্ত থাকে যে বছরে ধরো দুবার সুদ দেওয়া হবে, বছরে ধরো দুবার সুদ দেওয়া, অর্থাৎ 6 মাস পর পর, 6 মাস পর পর ধরো সুদ দেওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি বছরে কবার সুদ পাবো? 12 মাসে 1 বছর, তুমি 6 মাস দ্বারা ভাগ করো, তাহলে পেয়ে যাচ্ছ 2। অর্থাৎ এই দুইটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পর্ব, অর্থাৎ বছরে আমি সেক্ষেত্রে দুবার সুদ পাবো। এমন হতে পারে যে তোমাকে 4 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হচ্ছে, তাহলে 4 মাস অন্তর অন্তর যদি সুদ দেওয়া হয়, সেক্ষেত্রে আমি 1 বছরে কবার সুদ পাবো? তখন তুমি 12 মাসে 1 বছর, 12কে 4 দ্বারা ভাগ করো, তাহলে 3বার আমি সুদ পাবো। তখন এই 3টাকে বলা হচ্ছে পর্ব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সুদের ক্যালকুলেশনটা বছরে যতবার করা হবে সেইটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পর্ব। ঠিক আছে, কিন্তু এইটার ক্ষেত্রে পি ইন্টু 1+R/100 এই যে সূত্রটা ছিল, এই সূত্রতে কিন্তু পর্ব ছিল কত? পর্ব ছিল 1, অর্থাৎ বছরে সেক্ষেত্রে একবার সুদের হিসাবে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করে এই ফর্মুলাটাকে নিয়ে এসেছিলাম। ঠিক আছে, তার মানে প্রশ্নে যদি কিছু বলা না থাকে সেক্ষেত্রে পর্ব সমান 1 ধরে নিতে হবে, এবং সেক্ষেত্রে এই ফর্মুলাটাই প্রযোজ্য হবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটাই জিনিস, যেটা হচ্ছে আসলটা বারবার পরিবর্তন হচ্ছিল। এখন যদি পর্ব 1 হয়, অর্থাৎ বছরে যদি একবার সুদ দেওয়া হয়, সেক্ষেত্রে আসলটা বছরে একবার পরিবর্তন হচ্ছে। এবার যদি পর্ব 2 হয়, তাহলে কিন্তু তোমার দুবার আসলটা পরিবর্তন হয়ে যাবে। যদি পর্ব 3 হয়, তাহলে আমাদের আসলটা 3বার পরিবর্তন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি আর পি ইন্টু 1+R/100 এই সূত্র থেকে আমরা অঙ্কগুলো করতে পারবো? নিশ্চয়ই পারবো না। তাহলে আমরা দেখব যে পর্ব যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে, কি সূত্রতে আমরা অঙ্কগুলোকে করলে খুব সহজে করতে পারবো। ঠিক আছে, চলো এটাকে নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা দেখো, তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা 1 বছরে যে 12টা মাস হয়, সে 12টা মাসকে কিন্তু আমরা লিখে নিয়েছি: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখন প্রথম যে আমরা এক্সাম্পলটা নিয়ে শুরু করব, ধরো জানুয়ারি মাসে আমি পি টাকা জমা করলাম ব্যাংকে। ঠিক আছে, আচ্ছা সুদের হার কত? সুদের হার ধরে নাও R%, সুদের হার ধরে নাও R%। পর্বটা ধরে নাও, পর্বটা হচ্ছে ধরে নাও 2। পর্ব 2 মানে কি? পর্ব 2 মানে হচ্ছে যে 6 মাস পর পর তোমাকে সুদ দেওয়া হবে। এখন আমরা দেখব টি মানে ধরে নিচ্ছি আমি 1, অর্থাৎ 1 বছর পর আমার সুদে আসলে গিয়ে কত দাঁড়াবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে জানুয়ারি মাসে আমি পি টাকা জমা দিচ্ছি, R% সুদের হার, পর্ব 2 মানে 6 মাস পর পর ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, টি ইকুয়াল টু 1 মানে 1 বছর পর আমার গিয়ে কত টাকায় দাঁড়াবে। তাহলে প্রথম যে আমার সুদের হিসাবটা হবে পর্ব 2 6 মাস পর পর, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, হয়েছে 1 2 3 4 5 6 জুন। তাহলে জুনে গিয়ে তোমার দেখো একবার আসলটা পরিবর্তন হবে, জুনের শেষে গিয়ে কত হবে। তাহলে জুনের শেষে গিয়ে আমি ক্যালকুলেশন করছি, তাহলে জুনের শেষে গিয়ে আমার প্রথমে ইন্টারেস্টটা বলো কত হবে। ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা আমি I1 ধরে নিচ্ছি, যেহেতু দুবার ক্যালকুলেশন করতে হবে। ডিসেম্বরে গিয়ে আরেকবার ক্যালকুলেশন হবে, সেটাকে আমি তখন I2 ধরবো। তাহলে I1 কি ফর্মুলা? PR/100। তাহলে P গুণিত R গুণিত টি, টি এর মানটা কত?
দেখো এটা ক মাস, 6 মাস, তাহলে 6 মাস মানে এটাকে বছরে করতে হলে কি করতে হবে, 6টাকে তুমি 12 দ্বারা ভাগ করো, তাহলে হাফ, তার মানে 6 মাস মানে হচ্ছে হাফ বছর, তাহলে এখানটা হয়ে যাবে হাফ। তাহলে পি গুণিত আর গুণিত টি ডিভাইডেড বাই হচ্ছে 100, তাহলে এইটা তোমার হয়ে যাচ্ছে সুদ। তাহলে এখন সুদে আসলে কত হয়ে যাচ্ছে, সুদে আসলে হচ্ছে পিটা আমার ছিল আসল আর সুদটা ছিল পি গুণিত আর গুণিত হাফ ডিভাইডেড বাই 100। এখন যদি আমি পিটাকে কমন নিয়ে নিই তাহলে পি ইন্টু 1 + r/2 ডিভাইডেড বাই 100, এটা তোমার হয়ে যাচ্ছে 6 মাস পর সুদে আসলে তোমার এই টাকাটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, এখন যখন আমরা ডিসেম্বরে গিয়ে সুদের ক্যালকুলেশন করব, লক্ষ্য করো জুন মাসের শেষে গিয়ে তোমার এটা হয়ে যাচ্ছে সুদে আসলে। এখন জুলাই মাসের প্রথম থেকে কিন্তু আর আসল কিন্তু পি ধরা চলবে না। আমি কি বলেছি, যে সুদটা যোগ হয়ে যে টাকাটা হচ্ছে সেই টাকাটাই কিন্তু জুলাই মাস থেকে এবার আসল হিসাবে কাজ করবে। তাহলে এইখানে যদি আমি শুধু আসলটার কথা বলি তাহলে আসল কিন্তু তোমার ওইটা দাঁড়াবে এবারে পি ইন্টু 1 + r/2 ডিভাইডেড বাই 100। এবার দেখো এটা আবার 6 মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বরে গিয়ে তোমার বলো তো সুদটা কত হবে, I2। তাহলে এই I2 মানে কি, I2 মানে কিন্তু আবার সেই একই ফর্মুলা P/100। তাহলে পি মানে কত, এখন আসলটা তো আর পি ধরে চলবে না, আসলটা এইটা হবে। তাহলে পি এর জায়গায় তুমি বসাবে পি ইন্টু 1 + r/2 ডিভাইডেড বাই 100, এটা পি এর কাজ হয়ে গেল, ইন্টু আর মানে তো আর এই যে সুদের হার আর টি, টি মানে লক্ষ্য করে দেখো টি মানে কিন্তু আবার 6 মাস, আবার 6 মাস মানে 6/12 ইকুয়াল টু হাফ বছর। তাহলে তোমার এখানে আবার একটা হাফ দ্বারা গুণ করতে হচ্ছে, তাহলে পি গুণিত আর গুণিত টি হলো ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এখন লক্ষ্য করো যদি তাহলে ডিসেম্বর মাসের শেষে আমার কত টাকা দাঁড়াচ্ছে, তাহলে যেটা ছিল আসল আর এটা হলো সুদ, আসলটা কত পি ইন্টু 1 + r/2/100, তো এটাকে আমি এর সঙ্গে যোগ করে দিলাম। তাহলে দেখো আমার ডিসেম্বরে গিয়ে সুদ যুক্ত আসলটা কত দাঁড়াচ্ছে, প্রথমে আমি আসলটা লিখছি, তাহলে আসলটা হচ্ছে পি ইন্টু 1 + r/2 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে তোমার কি আসল। তার সঙ্গে সুদটা কত হচ্ছে, সুদটা হচ্ছে পি ইন্টু 1 + r/2 বাই 100 ইন্টু আর ইন্টু হাফ ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে এ হচ্ছে আসল আর এ হচ্ছে সুদ, সুদটার সঙ্গে যোগ করে দিলাম। ঠিক আছে, এখন লক্ষ্য করো এটা একটু মনে হচ্ছে ভুল হলো নাকি, না ঠিকই তো আছে, এটা ছিল তোমার পি এর মান নাকি, এটা হচ্ছে তোমার পি এর মান। হ্যাঁ দেখো, তাহলে এইটা ছিল পি এর মান, তাহলে পি ইন্টু 1 + r/2/100 পি এর মান, আর এইটা হচ্ছে সুদ, সেই সুদটাকে সঙ্গে যোগ করে দিয়েছি। তাহলে আমরা ডিসেম্বরের শেষে গিয়ে দেখছি তোমার কত টাকা দাঁড়াচ্ছে। লক্ষ্য করো পি ইন্টু 1 + r/2 ডিভাইডেড বাই 100, এটা দেখো দুই জায়গাতে আছে, তাহলে এইটা আর এইটা আমি কি করছি এখান থেকে কমন নিয়ে নিলাম। তাহলে লক্ষ্য করো এখানে কি পড়ে আছে, এখানে একটা 1 পড়ে থাকবে, প্লাস এখানে কি পড়ে আছে, এখানে পড়ে আছে r/2/100 হয়েছে। এখন লক্ষ্য করো যে এখানে পিটা তো তোমার আছেই, তার সঙ্গে দেখো 1 + r/2/100 দুটো হয়ে গেছে, তাহলে এই দুটোতে গুণ করলে কত হয়ে যাবে, পি ইন্টু r/2/100 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো যে যখন আমি পি টাকা জমা দিয়েছিলাম, আগের ফর্মুলাটা আমি যদি একবার যাই, যে পি টাকা যদি আমি জমা দিই, ঠিক আছে, এবং r% সুদের হারে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে টি বছর পর আমার কত টাকা সুদে আসলে দাঁড়াবে, পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার টি হয়েছে। এখন তুমি ভাবো এই টি এর মানটা যদি 1 বছর হয়, এই টি এর মানটা যদি 1 বছর হয়, মানে যেটা এটা আমরা ক্যালকুলেশন করছিলাম এটার ক্ষেত্রেও যদি আমি 1 বছর ধরে নিই, 1 বছর ধরে নিই, তাহলে টি এর মানটা আমাদের 1 বসাতে হবে। এখন এটার সঙ্গে যদি আমরা এটাকে তুলনা করি তাহলে তুমি কি পার্থক্য লক্ষ্য করছো একটু ভালো করে ভাবো। এখানেও পি ছিল বাইরে, এখানেও পি আছে, 1 ছিল 1 ছিল, শুধু এইখানটায় দেখো ভাবো যে এখানে যে আর ছিল, এখানে দেখো আর এর নিচে এটা 2 ভাগ হয়ে গেছে, তার মানে 2টা আসলো কোথার থেকে, তার মানে পর্ব কত ছিল দেখতে পাচ্ছ, পর্ব ছিল 2, অর্থাৎ দেখো আমরা কি করছি ওই 8টার নিচে কিন্তু এটা 2 অটোমেটিক চলে এসছে হয়েছে।
এবার দেখো এখানে ছিল 1 বছর মানে 1, এখানে কিন্তু আমি লিখতেই পারি যে 1 গুণিত 2, কারণ 2 মানে 1 গুণিত 2 লেখা যায়। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে যখন পর্ব হবে 2 তখন এই ফর্মুলাটাতেই হবে, শুধু এই আর কে তুমি 2 দ্বারা ভাগ করো আর এই 1টাকে 2 দ্বারা গুণ করো। ছিল এটা 1 বছর 1 লিখেছিলাম, হয়েছে তো। তাহলে আগের যে ফর্মুলাটা ছিল 1 বছরের জন্য যে সুদে আসলে ক্যালকুলেশন আমরা করছিলাম, পি ইন্টু 1+r/100⁻1, সেইটাকে এখানে হয়ে যাবে যে পর্ব ছিল 2, এখন পর্ব যদি 2 হয় তাহলে দেখো এখানে কি হলো, এই 8টাকে 2 দ্বারা ভাগ আর ওপরের যে সংখ্যাটা তাকে 2 দ্বারা গুণ, তাহলেই কিন্তু এই ফর্মুলার সাহায্যে আমরা কিন্তু বের করে নিতে পারবো। এখন তুমি বলতে পারো যে যদি আগের দেখবে একটা আমরা এক্সাম্পল নিয়েছিলাম যে 5,000 টাকা যদি তোমার এখানে জমা করা হতো, তাহলে পি এর মানটা 5,000। যদি পর্ব হয় 2 তাহলে তোমার এখানে 2, যদি তোমার সুদের হার যদি 10% হয় তাহলে আর এর মানটা হয়ে যাবে 10 দিয়ে বাকিটা ক্যালকুলেশন করলে তুমি 1 বছর পর সুদে আসলে সুন্দরভাবে তার মানটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, দেখো আর একটু বাড়িয়ে নিই পর্বটাকে। ধরো আমি পর্বটাকে করে দিলাম 3, অর্থাৎ পর্বটা 3, তার মানে হচ্ছে যে 1 বছরে তোমাকে 3 বার সুদ দেওয়া হচ্ছে। তাহলে ক মাস পর পর হচ্ছে 4 মাস, তাহলে 4 মাস পর পর যদি সুদ দেওয়া হয় তাহলে জানুয়ারি মাসে যদি আমি পি টাকা জমা রাখি আর % চক্রবৃদ্ধি হারে, পর্ব যদি 3 হয় আর সময়টাকে কিন্তু আমি একই করে নিচ্ছি, সময়টাকে 1 করে নিচ্ছি, অর্থাৎ 1 বছর পর আমি দেখবো সেই টাকাটা কোথায় গিয়ে আমার দাঁড়াচ্ছে। তাহলে জানুয়ারি মাসে পি আমি টাকা জমা দিয়েছি, তাহলে 4 মাস পর পর নিশ্চয়ই সুদ দেওয়া হচ্ছে, 4 মাস পর পর সুদ দেওয়া হচ্ছে বলেই আমার পর্বটা দেখো 12কে 4 দ্বারা ভাগ করে 3টে হয়েছে। ঠিক আছে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই এপ্রিলের শেষে একবার তোমার ক্যালকুলেশন হবে। আচ্ছা, এবারে তুমি মে মাস থেকে ধরো, মে, জুন, জুলাই, আগস্ট, এই আগস্টে গিয়ে তোমার একবার ক্যালকুলেশন হবে, আর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে গিয়ে তোমার আরেকবার ক্যালকুলেশন হবে। ঠিক আছে, তাহলে যে এপ্রিল মাসে যে সুদটা আমি পাবো সেই সুদটাকে আমি ধরে নিচ্ছি I1, আচ্ছা এপ্রিল মাসে যে সুদটা পাবো সেটাকে ধরে নিচ্ছি আমি I2, আর ডিসেম্বরে যে সুদটা পাবো সেটা ধরে নিচ্ছি আমি I3। তার মানে এখানে আসলটা আমার 3 বার চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি, আসলটা 3 বার চেঞ্জ, মানে ডিসেম্বর পর্যন্ত আসলটা 3 বার চেঞ্জ হবে। লক্ষ্য করো যে এপ্রিল মাসে গিয়ে যে সুদটা আমি পাবো সেই সুদটা কত, সেই সুদটা হচ্ছে I1 মানে কত, P/100। তাহলে প্রথমে একটা খুব সুন্দর ক্যালকুলেশন, পি গুণিত আর গুণিত টি, টি মানে কত, টি মানে দেখো এখানে 1 2 3 4, 4 মাস, তাহলে 4 মাস মানে কত বছর, এটা বছর করলে কি হবে, তাহলে 4 মাস মানে হচ্ছে তুমি 4টাকে 12 দ্বারা ভাগ করে দাও, 12 মাসে 1 বছর, তার মানে হচ্ছে 1/3, অর্থাৎ 1/3 বছর। তাহলে দেখো এখানে তুমি একটা 1/3 লিখতে পারো, তাহলে পি আর টি হয়ে গেল /100, হয়েছে। এটা তোমার হয়ে গেল এপ্রিল মাসে গিয়ে সুদ। তাহলে সুদে আসলে কত, আসলটা কত, আসলটা হচ্ছে তোমার পি, তার সঙ্গে তোমার যোগ হয়ে যাবে পি গুণিত আর গুণিত 1/3 /100। এখান থেকে যদি আমি পিটাকে কমন নিয়ে নিই তাহলে পাবে কত, 1+r/3 /100, হয়েছে। এই যে টাকাটা হলো, এই টাকাটা হচ্ছে সুদে আসলে এপ্রিল মাসে গিয়ে, তার মানে মে মাস থেকে কিন্তু এটা আসল হয়ে যাবে। ঠিক আছে, কারণ চক্রবৃদ্ধি সুদের হিসাবে একই হিসাব, কারণ আসলটা পরিবর্তন হয়, এখন এইটা আসল হিসাবে কাজ করবে। এখন আমি যদি আগস্ট মাসে গিয়ে হিসাবটা করি তখন আমার সুদটা কত দাঁড়াবে, তাহলে P/100 একই ফর্মুলা, পি মানে কিন্তু এইটা এবার আসলটা, মানে এখান থেকে তো আসল এটা হয়ে যাচ্ছে, তাহলে এখানে পি এর মানটা আমি বসাচ্ছি পি ইন্টু 1+r/3 /100, এটা পি এর মান হয়ে গেল, ইন্টু আর তো আরই আছে, টি মানে কিন্তু আবার দেখো 4 মাস, 1 2 3 4, তাহলে 4 মাস মানে কত, 4/12 মানে 1/3, তাহলে এখানে লিখবো 1/3 বছর, হয়েছে, ডিভাইডেড বাই কিন্তু 100। এটা তোমার হয়ে গেল আগস্ট মাসে গিয়ে পরে তোমার সুদ। এখন সুদে আসলে কত, তাহলে আসলটা কত ছিল, আসল ছিল পি ইন্টু 1+r/3 /100, এটা, তার সঙ্গে তোমার সুদটা কত চাপছে, পি ইন্টু 1+r/3 /100 ইন্টু আর ইন্টু 1/3 /100। এখন লক্ষ্য করো যদি আমি পি তার সঙ্গে 1+r/3 /100 এটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে আছে, এখানে 1 পড়ে আছে, প্লাস পি ইন্টু এটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে পড়ে আছে কত, r/3 /100, হয়েছে। তার মানে হয়ে যাচ্ছে পি ইন্টু 1+r/3
ডিভাইডেড বাই 100 তার হোল স্কোয়ার, কারণ এই দুটো টার্ম একই ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি আগস্ট মাসে গিয়ে আমার সুদে আসলে এই টাকাটা দাঁড়াচ্ছে। তার নিশ্চয়ই তোমরাই বলবে যে সেপ্টেম্বর মাস থেকে আসল কত হবে? সেপ্টেম্বর মাস থেকে আসল হয়ে যাবে এই টাকাটা। এরপর ডিসেম্বরে গিয়ে তুমি সুদটা কত পাবে বলো দেখি। তা ডিসেম্বর মাসে গিয়ে তুমি সুদটা পাচ্ছ পি আর টি বাই 100 একই ফর্মুলা। তাহলে পি মানে কত? পি মানে কিন্তু এইটা, আবার পি কাজ করছে সেপ্টেম্বর মাস থেকে, তাহলে এটা এখানে পি হয়ে যাবে। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 3 বাই 100 তার হোল স্কোয়ার ইন্টু আর, আর মানে তো আর এই টি, টি মানে আবার দেখো 4 মাস, 1 2 3 4, 4 মাস মানে 4 বাই 12 ইকুয়াল টু 1/3 বছর, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1/3 ডিভাইডেড বাই 100। তাহলে এইটা হয়ে গেল তোমার কি? এটা হয়ে গেল তোমার সুদ। এরপর আমরা দেখব সুদে আসলে কত। সুদে আসলে কত? তাহলে আসলের সঙ্গে তোমাকে কি করতে হবে? সুদটাকে যোগ করতে হবে। তাহলে ডিসেম্বর মাসে গিয়ে আসলটা কত ছিল? আসল ছিল এইটা, তাহলে এটার থেকে দেখো আমরা করে নিতে পারবো। তাহলে আসল ছিল এই টাকাটা। এরপর কি করছি আমরা? এই আসলটার সঙ্গে এই সুদটাকে যোগ করে দিচ্ছি। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 3 বাই 100 তার হোল স্কোয়ার ইন্টু আর ইন্টু 1/3 ডিভাইডেড বাই 100। কি কমন যাবে? তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 3 বাই 100 তার হোল স্কোয়ার, এটা আমরা কমন নিয়ে নিচ্ছি। তাই পুরো থাকছে দেখো এখানে 1, আর পি ইন্টু 1 প্লাস আর বাই 3 বাই 100 হোল স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে পড়ে আছে কত? এখানে পড়ে আছে আর বাই 3, নিচে আছে 100। তার মানে কত হচ্ছে? পি ইন্টু 1 প্লাস আর বাই 3 বাই 100 তার হোল কিউ, কারণ দেখো এটা আছে দুবার, এটা আছে একবার, তাহলে ব্র্যাকেটটা হয়ে গেল 3বার। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 3 বাই 100, তার মানে তুমি এটাকে বলতে পারো পি ইন্টু 1 প্লাস আর বাই 3 বাই 100 ইন্টু 1 ইন্টু 3। তার মানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে আমাদের যে ফর্মুলাটা ছিল যে পি টাকা যদি আমি জমা রাখি, পি টাকা যদি আমি জমা রাখি আর% চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে 1 বছর পর সুদে আসলে গিয়ে কত দাঁড়াবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 1, টি এর জায়গায় 1। এইটার সঙ্গে এটার কি পার্থক্য দাঁড়াচ্ছে? পিটা পিয়েই থাকছে, 1 প্লাস আর বাই 100 জায়গায় হয়েছে, আরকে দেখো 3 দ্বারা ভাগ করা আছে। 3 দ্বারা কেন ভাগ করা হলো? কারণ এখানে পর্বটা কত বলা ছিল? পর্বটা দেখো 3 বলা আছে, অর্থাৎ বছর 3 বার সুদ দেওয়া হচ্ছে। তাহলে সিম্পল ব্যাপার, পর্ব যা বলা থাকবে সেই পর্বটি দ্বারা তোমার আরটিকে ভাগ করে দিতে হবে। আর এটা ছিল 1 বছরের জন্য আমরা মাথা লিখছিলাম 1, কিন্তু এখানে সবসময় কি করা হচ্ছে? পর্বটা দ্বারা গুণ করা হচ্ছে। তাহলে 1 ইন্টু 3। তার মানে এখান থেকে যদি আমরা, এখান থেকে দেখো আমরা একটা যদি সূত্রের আকারে নিয়ে যেতে পারি, তাহলে আরো পরিষ্কারভাবে বোঝা যাবে যে পি টাকা তোমার জমা হচ্ছে আর% চক্রবৃদ্ধি সুদের হারে টি বছর পর তোমার সুদে আসলে গিয়ে কত দাঁড়াবে। সুদে আসলে মানে সুদযুক্ত আসল, এই ফর্মুলাটা তোমার কত হবে, মানে সুদে আসলে গিয়ে তোমার ক টাকা হবে। কিন্তু এখানে একটা জিনিস বলে দিচ্ছি আমি, যে ধরে নাও যে পর্বটা সমান হচ্ছে এক্স। এক্স মানে কি? তাহলে এক্স মানে হচ্ছে তোমার বছরে তোমাকে এক্স বার সুদ দেওয়া হচ্ছে, বছরে এক্স বার সুদ দেওয়া হচ্ছে। যদি 2 বার সুদ দেওয়া হয় তাহলে তোমার এক্স এর মানটা 2, যদি 3 বার সুদ দেওয়া হয় তাহলে এক্স এর মানটা 3, যদি 4 বার সুদ দেওয়া হয় তাহলে এক্স এর মানটা 4। তাহলে তোমরা বলো যে পি টাকার আর% চক্রবৃদ্ধি সুদের হারে টি বছরে সুদে আসলে গিয়ে আমার ক টাকা দাঁড়াবে যদি পর্বটা এক্স, অর্থাৎ প্রত্যেক বছর এক্স বার করে সুদ দেওয়া হয়। তাহলে সূত্রটা কি হচ্ছে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, যে ফর্মুলাটা ছিল সেটা প্রথমে তোমরা লিখে নেবে। এরপর কি বললাম? যে পর্বটা হচ্ছে এক্স, অর্থাৎ এক্স বার সুদ দেওয়া হচ্ছে। যেমন একটু আগে দেখছিলাম আমরা যে পর্ব যখন 3 ছিল তখন এই আরটাকে 3 দ্বারা ভাগ। এখন যদি পর্বটা এক্স হয় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটাকে আমরা এক্স দ্বারা ভাগ করব। আমরা ক্যালকুলেশন করছিলাম 1 বছরে, 1 বছরে গিয়ে কত টাকা দাঁড়াবে। এই আগের যে উদাহরণটা, সেখানে আমরা দেখছিলাম যে এখানে 1 এর সঙ্গে 3 দ্বারা গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ পর্বটা দ্বারা গুণ হয়ে যাচ্ছিল। এখানে আমরা হিসাব করছি টি বছরে, তাহলে টি এর সঙ্গে কত গুণ হয়ে যাবে? টি এর সঙ্গে এই এক্সটি গুণ হয়ে যাবে, এই যে এক্সটা পর্ব আছে। তার মানে দেখো পি টাকার আর% চক্রবৃদ্ধি সুদের হারে টি বছরে সুদে আসলে গিয়ে দাঁড়াচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই এক্স বাই 100 টু দি পাওয়ার টি ইন্টু এক্স এত টাকা। শুধু মনে রাখতে হবে যে এখানে পর্বটা যত, আর কে তত দ্বারা ভাগ, টি কে তত দ্বারা গুণ। ঠিক আছে? আচ্ছা চলো এখানে আমরা দু একটা উদাহরণ
অঙ্ক করলে তোমরা আরও ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখো তোমাদের 6.1 কোষে দেখি 6.1-এর আমি 18 নম্বর অঙ্কটা পড়ছি। 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। 6 মাস অন্তর দিচ্ছে, তাহলে 6 মাস অন্তর যদি দেয় তাহলে 12কে 6 দ্বারা যদি ভাগ করি তাহলে তোমার এই যে 2 আসছে, এই 2টাকে কি বললাম একটু আগে, এটা হচ্ছে পর্ব। এই পর্বটাকে আমরা এক্স দ্বারা লিখছি, যেহেতু আমরা ফর্মুলাতে বলছিলাম যে কি ফর্মুলাটা ছিল, যে পি টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে টি বছরে যদি পর্বটা এক্স হয় তাহলে সুদে আসলে গিয়ে তোমার দাঁড়াবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। এটা লিখে যেহেতু পর্বটা এক্স আছে তাহলে এই আরটাকে এক্স দ্বারা ভাগ আর টিটাকে এক্স দ্বারা গুণ। এই ছিল তোমার ফর্মুলা, ঠিক আছে। তো এখানে যেটা আছে সেটা দেখো যে 6 মাস অন্তর দেয়, তার মানে 12কে 6 দ্বারা ভাগ করে যে 2টা আসে সেটা হচ্ছে পর্বটাকে আমরা এক্স, যেহেতু এখানে এক্স বলেছিলাম পর্বটাকে আমি এক্স দিয়ে লিখলাম। আচ্ছা, এরপরে দেখো বলা আছে 8% চক্রবৃদ্ধি হার সুদে, তার মানে আর এর মানটা বলা আছে 8। এটা কত পার্সেন্ট বলা আছে? 8%। আচ্ছা, আর কি 6,000 টাকার, মানে পি এর মানটা বলা আছে তোমার 6,000। আচ্ছা, 1 বছরে অর্থাৎ টি এর মানটা তোমার হচ্ছে 1। তাহলে 1 বছরে তোমার প্রথমে আমরা কি বের করি, সূত্রতে কি বলে, সূত্রে কিন্তু সুদটা আগে বের করানো যায় না, আগে কি বের করতে হয়, সুদে আসলে, মানে সুদ যুক্ত আসল। সুদ যুক্ত আসলের সূত্রটা কি ছিল, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। যেহেতু তোমার পর্বটা আছে এক্স তাহলে এক্সটা দ্বারা ভাগ আর এখানে এক্সটা দ্বারা গুণ, সিম্পল ব্যাপার। তাহলে পি এর মানটা আসছে তোমার 6,000 ইন্টু 1 প্লাস আর এর মানটা কত, আর এর মানটা 8, তাকে এক্স দ্বারা ভাগ, এক্স মানে 2 দ্বারা ভাগ, ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার টি এর মানটা দেখো 1 বছর, পর্বটা হচ্ছে 2। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 6,000 ইন্টু 1 প্লাস 2 4 8, লক্ষ্য করো 2 4 কাটাকাটি যাবে। আচ্ছা, তাহলে উপরটা হয়ে গেল 4 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 2 হয়েছে। তার মানে এটা তোমার হয়ে যাচ্ছে 6,000 ইন্টু, যদি ভিতরটা আমি একটু ক্যালকুলেশন করে দিই, 101কে 100 আর 4 যোগ করলে কত হচ্ছে 104, আর নিচে কত আছে 100। আচ্ছা, এই সংখ্যাটা দুবার লিখতে হবে যেহেতু 2 আছে পাওয়ারে, তাহলে এটা লিখছি আমরা 104/100, ঠিক আছে। তাহলে দেখো এইখানে দুখানা আর এখানে দুখানা শূন্য কেটে যাচ্ছে, এর একখানা আর একখানা কেটে গেল, ঠিক আছে। তাহলে পড়ে রইল উপরে কত, 6 গুণিত 104 ইন্টু 104, নিচে হচ্ছে তোমার 10 দ্বারা ভাগ, ঠিক আছে। নিচে দেখো একটা 10 পড়ে আছে। এখন এই গুণটাকে আমি একটু ক্যালকুলেট করে নিচ্ছি তোমাদের ভিডিওটি যাতে খুব বড় না হয়ে যায়। তোমরা এই গুণগুলো কিন্তু অবশ্যই রাফে করবে। 104 গুণিত 104 গুণিত 6, দেখতে পাচ্ছি আমরা আসছে 6 4 8 9 6, 64,896 ডিভাইডেড বাই 10 হয়েছে। তাহলে 10 দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে দশমিকটা 1 ঘর এগিয়ে যাবে, তার মানে কত হচ্ছে 6 4 8 9.6, ঠিক আছে। এত টাকায় গিয়ে তোমার দাঁড়ালো। এটা হচ্ছে সুদ যুক্ত আসল। এরপর তোমার কিন্তু প্রশ্নটাই বলাই আছে যে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে তুমি লিখবে অতএব সুদ সমান 6,489.6 মাইনাস ক টাকার জমা দিয়েছিল বা ক টাকার কথা বলা হয়েছে, 6,000 আসলটা ছিল, এটা যদি বিয়োগ দিয়ে তাহলে বাকিটা সুদ হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 489 টাকা 60 পয়সা, ঠিক আছে, বা 489.6 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, এরপর আমি 19 নম্বর অঙ্কটা পড়ছি। 3 মাস অন্তর দেয়, পরিষ্কার লেখা আছে 3 মাস পরপর দিচ্ছে, তাহলে পর্ব সমান কত, 12 মাসে 1 বছর, 3 মাস পরপর দিচ্ছে, তার মানে 4টা হয়ে গেল পর্ব, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। যেহেতু আমাদের সূত্রটাতে এক্স আছে তাই আমাদের এটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে, তার মানে তুমি বুঝতেই পারছো যে আর এর মানটা হয়ে যাচ্ছে 10%। আচ্ছা, কত টাকা, 6,250 টাকার, তার মানে তুমি পি এর মানটা হয়ে যাচ্ছে 6,250। আচ্ছা,
মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করি, 9 মাসের, অর্থাৎ টি এর মানটা তোমার বলা আছে 9 মাস, কিন্তু আমাদের ফর্মুলাতে তো মাস হিসাবে করা নেই, করা আছে বছর হিসাবে। তাহলে এটাকে আমরা 12 দ্বারা ভাগ করে বছর করে নেব, এত বছর ইকুয়াল টু, এটা দেখো 3 তিরিক্ষা 9 কাটবে, 3 4 12 কাটবে, তার মানে এটা হয়ে যাচ্ছে 3 4 বছর। ঠিক আছে, দেখো অতএব প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সুদযুক্ত আসল। তাহলে সুদযুক্ত আসলটা আমাদের বের করে যদি আমরা আগে নিই তাহলে আমাদের সুবিধা হবে। তার থেকে আমরা কি করব, 6250 টাকা বাদ দিলে আমাদের কিন্তু সুদটা বেরিয়ে যাবে। তাহলে সুদযুক্ত আসল কি ফর্মুলা, ফর্মুলাটা আমরা শিখেছি, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার টি, এটা আমরা প্রথমে লিখে নেব। এরপর পর্ব কত আছে 4, তাহলে জাস্ট এটাকে 4 দ্বারা ভাগ আর এটাকে 4 দ্বারা গুণ। ঠিক আছে, আচ্ছা পি এর মানটা বসাও, তাহলে পি এর মানটা আসছে 6250, 1+ আর এর মানটা কত, আর এর মানটা দেখো আছে 10, নিচে 4 দ্বারা ভাগ ডিভাইডেড বাই 100। টি এর মানটা কত আছে, দেখো টি এর মানটা আছে 3 4, তাহলে তুমি টি এর মানটা এখানে 3 4 বসাবে, ইন্টু দেখো একটা 4 আছে। আচ্ছা তাহলে দেখো 6250 ইন্টু, এটাকে যদি দেখো কি করতে পারো তোমরা, তুমি করতে পারো 10 10 100, এটা কেটে গেল, তার মানে এটা হয়ে যাচ্ছে 1+, উপরে দেখো 10 1 10 তো, তাহলে 1, আর এটা 4টা নিচে ছিল 10টা নিচে আছে, দুটোতে গুণ হয়ে যাবে, 10 4 কত 40, এখানে দেখো 4টে কেটে পরে পাওয়ারে শুধুমাত্র 3 থাকবে, দেখো 4 আর 4 কেটে যাচ্ছে। তাহলে 6250 ইন্টু 40 একে 40 আর একে হচ্ছে কত 41, তাহলে 41/40 ইন্টু 41/40 ইন্টু 41/40, 3বার কেন লিখলাম, যেহেতু পাওয়ারে 3 আছে। আচ্ছা এবার দেখো তোমার কি করতে হবে, তুমি একখানা শূন্য কেটে দিতেও পারো, এটার সঙ্গে তো একটা শূন্য কেটে দিলাম আমরা। আচ্ছা এবার তুমি একটুকু এটা কাটাকাটিও করতে পারো, যেমন এটাকে তুমি কাটতে পারো 5 দ্বারা, কত হবে 5 125, 5 একে 5, 1 12, 5 2 10, 5 5 5 125 125 হয়, আর এটা দেখো 5 8 40, ঠিক আছে। আবার তুমি কাটতে পারো 5 25-এ 125, এটা দেখো আবার 5 8 40। আচ্ছা এরপর দেখো ওপরে যেটা তোমার থাকছে সেটা হচ্ছে একটা 25, একটা 25, আচ্ছা আর 3টে 41, 41 ইন্টু 41 ইন্টু 41, যে সংখ্যাটা আসছে তাকে আমরা কত দ্বারা ভাগ করব, 8 8 4, তাহলে প্রথমে আমরা 8 8 64 দ্বারা ভাগ করে দিই, তাহলে 64 দ্বারা যদি আমরা ভাগ করি যেটা থাকছে তাকে আবার ধরো 4 দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ, তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 6730.57। তোমরা এটা ভাগ করে দেখবে ভাগটা মিলছে না, 5 6 6 এরকম, 5-এর পরে 6 6 এরকম থেকে যাচ্ছে। তাহলে যেহেতু এখানে 6 আছে 3 নম্বর জায়গাতে, তাই আমরা এক ঘর তার আগের ঘরের সঙ্গে 1 যোগ করে আমরা 7 একবার লিখে দিলাম, এত টাকা প্রায় আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সুদে আসলে। তাহলে তোমার কিন্তু বের করতে দিয়েছে সুদ কত, তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান কত, 6730.57, এটার থেকে আমরা কত বিয়োগ দিয়ে দেবো, বিয়োগ দিয়ে দেবো যেটা আমাদের আসল ছিল 6250, এটা যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলেই কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব, 6730.57, এর থেকে তুমি বিয়োগ দিয়ে দাও 6250 টাকা, তাহলে বাদ দিয়ে দিলে তুমি পাচ্ছ 480 টাকা 57 পয়সা, মানে 0.57 টাকা। ঠিক আছে, এরকম করে তোমরা কিন্তু অঙ্কগুলো করবে, দেখবে খুব সহজেই কিন্তু অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, চলো আজকে এ পর্যন্তই।